লিটন দাসের ইনিংসকে আপনি 10-এর মধ্যে কত দেবেন? এই ইনিংসটা আপনার কাছে বেশি ভালো লেগেছে নাকি এই পাকিস্তানের বিপক্ষেই রাওয়ালপিন্ডিতে লিটন দাস যে 138 রানের ইনিংস খেলেছিলেন সেটা বেশি ভালো লেগেছে? ওই ইনিংসটা দেখার পর আমি বলেছিলাম আমার দেখা বাংলাদেশ ক্রিকেটে ওয়ান অফ দ্য ফাইনেস্ট টেস্ট ইনিংস। এই যে সিলেটে লিটন ইনিংসটা খেললেন, এই ইনিংসটা কি বলা যায়? আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন? লিখে বোঝাতে পারবেন? বলে বোঝাতে পারবেন না। লিটনের এই ইনিংস 126 রান, 16টা চার, 2টো ছক্কা, তাইজুলের সঙ্গে 60-এর পার্টনারশিপ, তাসকিনের সঙ্গে 38-এর পার্টনারশিপ, 64-র পার্টনারশিপ শরীফুলের সঙ্গে, পুরো ইনিংস একা ক্যারি করেছেন। কোনো রকম তথ্য, কোনো রকম বিশেষণ, কোনো কিছু দিয়ে এই ইনিংসের মাধুর্য, এই ইনিংসের সাসপেন্স, এই ইনিংসের যে গ্রিট বোঝানো সম্ভব না। অন্তত আমি পারবো না, অন্য কেউ হয়তো পারতে পারেন, হয়তো উৎপল শুভ্র তার লেখার মাধ্যমে বোঝাতে পারেন, কিংবা মুস্তফা মামুন ভাই তিনি যদি লেখেন, বা সাইদ ভাই যদি লেখেন, বা দেবব্রত দা তিনি যদি লেখেন, হয়তো তারা বোঝাতে পারবেন, কিন্তু আমার পক্ষে অসম্ভব। এরকম ইনিংস জাস্ট ফিল করতে হয়। যারা ইনিংসটা দেখেছেন অনেক বছর পরে বলতে পারবেন আই হ্যাভ সিন সামথিং লাইক দ্যাট। ওই যে ওই 138 ইনিংসটার কথা বললাম পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে, যখন উইকেটে নেমেছিলেন 2024-এর অগাস্টে ছিল রাওয়ালপিন্ডি টেস্টে, তখন বোধহয় 20-25 রানে 4 উইকেট গিয়েছিল। এই ম্যাচে তো তাও 106 রানে 4 উইকেট গিয়েছিল। এই যে লিটন বাউন্সার গুলো হিট করেছেন, সেই বাউন্সার গুলোতে তার স্ট্রাইক রেট 145-এর উপরে। যে প্রপার ডমিনেন্স, পাকিস্তানকে যে চোখের পানি নাকের পানি এক করে দেওয়া, পাকিস্তানি বোলার ফিল্ডারদের ভাষাহীন করে দেওয়া, এর তুলনা আপনি লিখে বোঝাতে পারবেন না, বলে বোঝাতে পারবেন না। ছোট একটা শব্দ, মহাকাব্যিক ইনিংস অনেক রকম আমরা দেখেছি, কিন্তু লিটনের এই ইনিংস গুলো না বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে জাস্ট এমব্লম করে লেখা হয়ে থাকবে। অনেক বছর পরও এই ইনিংসগুলো নিয়ে আলোচনা হবে, কেননা বাংলাদেশের মতো টেস্ট প্লেয়িং, খুব স্বাভাবিকভাবে আমরা তো টেস্ট প্লেয়িং হিসেবে নিচের দিকেই আছি, সেখান থেকে এরকম একজন ব্যাটসম্যান এরকম ইনিংস যে খেলেছেন, বা এই ধরনের পরিস্থিতিতে যে ইনিংসগুলো খেলেছেন, এটা মনে রাখার মতো। লিটন, ইউ আর মার্ভেলাস ম্যান। যে ইনিংসটা খেলেছেন এই ইনিংসটা মনে রাখবো। আবারও বলছি, ভাষায় প্রকাশ করার মতো না। তবে এই যে বাংলাদেশ টেস্টটা প্রসিড করছে, শান্ত 20 করে আউট হন, মুশফিক 25 করে আউট হন, মুমিনুল 28 করে আউট হন, মানে নাম্বারগুলো বলছি আমি। টেস্ট ক্রিকেটের ক্রাইম 20, 25, 30 করে আউট হওয়া যাবে না। জয়ের মতো সেকেন্ড বল আপনি সুন্দর রান আউট হন, অ্যাবসলিউটলি ফাইন। তানজিদ তামিম তিনি ওই 20-এর ঘরে গিয়ে আউট হয়েছেন। সো এই ঘটনাগুলো লিটনকে যে পরিস্থিতিতে দাঁড় করিয়েছিল, 106 রানে 4 উইকেট, সেখান থেকে 3 টেইল এন্ডারকে নিয়ে, আমি জাস্ট ক্রিকেটীয় দিক থেকে বলছি, যেভাবে তিনি ইনিংসটা 350 পর্যন্ত নিয়ে গেলেন, যেভাবে নিজের 100টা করলেন, যেভাবে দলকে লিড করলেন, যেভাবে পাকিস্তানের ডমিনেন্স থেকে বের হয়ে এসে অন্তত বোর্ডে কিছু একটা ফাইট করার মতো টোটাল দিতে পারলেন, ক্রিকেটীয় দিক থেকে বলা যায় দিস ইজ ভেরি ভেরি স্পেশাল, দিস ইজ স্টানিং, দিস ইজ ফ্যান্টাস্টিক, ভেরি ওয়েল প্লেড লিটন দাস। ক্রিকেটীয় দিক থেকে বাংলাদেশের বোলারদের দায়িত্ব বেড়ে গেল। সিলেট টেস্টে পাকিস্তানকে চেপে ধরতে হলে ফার্স্ট ইনিংসেই চেপে ধরতে হবে, দ্বিতীয় দিন ফার্স্ট মর্নিংয়েই, প্রথম সেশনেই, প্রথম ঘন্টাতেই চেপে ধরতে হবে। পেসার স্পিনার কারা চেপে ধরবেন আমি জানি না, কিন্তু চেপে ধরার কাজটা করতে হবে। বোর্ডে কিন্তু খুব বেশি রান নেই, যে কারণে খুব বেশি অ্যাটাকিং ফিল্ড সেট আপের লাক্সারিও ক্যাপ্টেনের কাছে থাকবে না, খুবই অবভিয়াস। বাট অ্যাটলিস্ট শুরুর অন্তত 5-7 ওভার বা 10 ওভার ক্যাপ্টেন যদি ওই চেষ্টাটা করেন, উইকেট নেওয়ার চেষ্টা করেন, আমার মনে হয় যে এই টেস্টেও বাংলাদেশের ভালো কামব্যাক করার সম্ভাবনা থাকবে, পাকিস্তানকে চেপে ধরার সম্ভাবনা থাকবে। কিন্তু টেস্ট, বাংলাদেশের পারফরমেন্স, এর সবকিছুর পাশাপাশি যে ব্যাপারটা সবার আগে আলোচিত হবে, দ্যাট ইজ লিটনের সাবলাইম ইনিংস। এরকম ইনিংস দেখার জন্যই ক্রিকেট ভালোবাসা যায়, এরকম ইনিংস দেখার জন্যই রোদের মধ্যে মাঠে বসে থেকে খেলা দেখা যায়, এরকম ইনিংস দেখা শেষ করে বলা যায় আই এম প্রাউড অফ লিটনস ইনিংস, অথবা আমি এই ইনিংস দেখেছি সেটার জন্য সাপোর্টার হিসেবে আমি গর্বিত।